आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आजकेर भिडियोते आमी पश्चिमबंग प्राथमिक शिक्षा पर्षद अनुमोदित चतुर्थ श्रेणीर आमादेर परिवेश पाठ्य बইটির ৪৭ नং पृष्ठा थेके पढ़ाबो। एर आगेर पृष्ठागुलिर विस्तारित आलोचना तोमरा এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের ৪৭ নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে বাতাসের মধ্যে এত কিছু। তো এই অংশে আমরা জানবো যে বাতাসের মধ্যে কত কিছু থাকে। আমরা জানবো বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, ধুলোবালি থাকে, এছাড়াও থাকে ফুলের রেণু, এছাড়া অন্যান্য আরও অনেক কিছু থাকে, সেটা আমরা এই অংশে জানবো। তো দেখা যাক এখানে কি লেখা রয়েছে। দেখো পাঠ্য বইতে কি লেখা রয়েছে। দিদিমণি জিজ্ঞেস করলেন, একটা ভিজে কাপড় রোদের মধ্যে মেলে দিলে কি হয়? মিতালি বলল, কাপড়টা শুকিয়ে যায়। তখন ভিজে কাপড়ের অত জল কোথায় যায় বলো তো? তোমরাও নিজেরাও ভেবে দেখো, তোমরা স্নান করার পরে যে ভিজে কাপড় বা জামাটা রোদে দিচ্ছ, তো বেশ কয়েক ঘন্টা পর দেখবে সেই কাপড়টা বা জামাটা শুকিয়ে গেছে। তো সেই কাপড়ের বা জামার জল কোথায় যাচ্ছে তোমরা একটু ভাবো। তো এখানে বলা হচ্ছে ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসে মিশে যায়। তাহলে কি হয়? ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা কোথায় মিশে যায়? বাতাসে। তাহলে বাতাসে ছোট ছোট জলকণাও থাকে, যাকে বলা হয় জলীয় বাষ্প। সাধারণত শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকোয় নাকি বর্ষাকালে তাড়াতাড়ি শুকোয়? উত্তর হবে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকোয়। আর কখন দেরি হয় শুকোতে? বর্ষাকালে দেরি হয়। এরপর দিদিমণি একটা শুকনো গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিলেন। গ্লাসটা কিছুক্ষণ রেখে দিয়ে সবাই যা দেখছে তা বলতে বললেন। নীনা বলল, প্রথমে গ্লাসের গায়ে গুড়ি গুড়ি জল জমা হলো, তারপর গ্লাসের গা দিয়ে জল গড়িয়ে পড়লো। তোমরা নিজেরাও এটা বাড়িতে চেষ্টা করতে পারো। একটা গ্লাস নেবে, সেই গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দেবে। তার কিছুক্ষণ পর দেখবে যে গ্লাসে তুমি বরফ রেখেছো সেই গ্লাসের গাটা কেমন যেন একটা সেই গ্লাসের গা দিয়ে কেমন একটা জল গড়িয়ে পড়ছে। মানুষের শরীর ঘেমে গেলে যেমনটা ফোঁটা 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 বিন্দু 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 জল জমা হয়, গ্লাসের গায়ে সেই রকম বিন্দু বিন্দু জল জমা হচ্ছে। তো গ্লাসের মধ্যে বরফ রাখলে সেই গ্লাসের গায়ে এভাবে বিন্দু বিন্দু জল জমা হবে। এটা তোমরা বাড়িতে পরীক্ষাটা করে দেখতে পারো। এখন প্রশ্ন হলো, এই গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলগুলো কোথা থেকে আসলো? তার উত্তর আমরা পাঠ্য বইয়ের পরের অংশ পড়লে জানতে পারবো। বলা হচ্ছে এই জলটা কোথা থেকে এলো? বাতাসের মধ্যেই জলীয় বাষ্প মিশে আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে তারা জলের ফোঁটা তৈরি করলো। আসলে বাতাসে অদৃশ্য অবস্থায় জলীয় বাষ্প থাকে। সেই জলীয় বাষ্পগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা গ্লাসের মধ্যে যখন বরফটা রাখা হচ্ছে, তো সেই গ্লাসের গায়ের যে ঠান্ডা অবস্থা, সেই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে বাতাসে থাকা অদৃশ্য জলীয় বাষ্পগুলো জলের ফোঁটায় পরিণত হচ্ছে। এ কারণেই গ্লাসের গায়ে এই বিন্দু বিন্দু জল জমা হচ্ছে। রেহানা বলল, পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে এই জলীয় বাষ্প বাতাসে আসে, তাই না দিদি? দিদিমণি বললেন, ঠিক বলেছ। আবার জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার উপর জলের ফোঁটাগুলো জমে। এভাবেই মেঘ তৈরি হয়। দেখো জলীয় বাষ্প থেকে কিভাবে মেঘ তৈরি হয় সেটা খুব সহজভাবে এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? জলীয় বাষ্প যখন ঠান্ডা হয় তখন বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার উপর জলের ফোঁটাগুলো জমে। এভাবেই তৈরি হয় মেঘ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জলীয় বাষ্প থেকে কিভাবে মেঘ তৈরি হয়, তোমরা এইটুকু অংশ লিখতে পারো।
তো এই অংশটুকু পড়ে আমরা একটা সাধারণ ধারণা পেলাম যে বাতাসের মধ্যে কি থাকে, জলীয় বাষ্প থাকে। তবে বাতাসের মধ্যে কি শুধুমাত্র জলীয় বাষ্প থাকে তা কিন্তু নয়। এবারে পরের অংশ পড়ে জানতে পারবো বাতাসের মধ্যে আরো অনেক কিছু থাকে। মিতালি বলল, কিন্তু এত ধুলোর কণা কিভাবে আসে বাতাসে? অর্থাৎ মিতালির মনে প্রশ্ন জাগলো, বাতাসে এত ধুলোর কণা কোথা থেকে আসে? তখন দিদিমণি বললেন, নানাভাবেই আসতে পারে। তো কিভাবে ধুলোর কণা আসে বাতাসে দেখে নাও। পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মেশে, অর্থাৎ পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মেশে, এভাবে বাতাসে ধুলো আসে। গাড়ি চললে, জোরে বাতাস বইলে, ধুলোঝড় শুরু হলে, কয়লা ভাঙলে এরকম কণা বাতাসে মিশতে থাকে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কিভাবে ধুলোর কণা বাতাসে মেশে লেখো, লিখবে পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মেশে, গাড়ি চললে ধুলোর কণা বাতাসে মেশে, জোরে বাতাস বইলে ধুলোর কণা বাতাসে মেশে, ধুলোঝড় শুরু হলে ধুলোর কণা বাতাসে মেশে, কয়লা ভাঙলে ধুলোর কণা বাতাসে মেশে। এগুলো লিখতে হবে। এছাড়াও বাতাসে জলীয় বাষ্প কমে গেলেও মাটির কণাও ধুলো হয়ে বাতাসে মিশে যায়। তো এই অংশটুকু পড়ে আমরা জানলাম বাতাসে জলীয় বাষ্প থাকে, এছাড়াও বাতাসে ধুলো থাকে, এবং বাতাসে ধুলোটা কিভাবে আসে তার একটা ধারণা আমরা এখান থেকে পেয়েছি। তো বাতাসে কি শুধুমাত্র ধুলো এবং জলীয় বাষ্প থাকে? আর কি থাকে বাতাসে? এছাড়াও বাতাসে থাকে বিভিন্ন ধরনের গ্যাস। সেই গ্যাসগুলো সম্পর্কে আমরা পরের অংশে জানবো। দেখো এখানে কি বলা হচ্ছে, আরও কি বাতাসে মিশে থাকে। লেপ তোশক বানানোর সময়, চটকলে, পাটের দড়ি, বস্তা তৈরির সময় তার রোঁয়া যায় বাতাসে। বিভিন্ন ফুলের রেণুও এভাবে উড়ে বেড়াচ্ছে, বিভিন্ন ফুলের রেণু বাতাসে উড়ে বেড়াচ্ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এছাড়াও লেপ তোশক বানানোর সময় বা চটকলে, পাটের দড়ি বা বস্তা তৈরির সময় পাটের যে রোঁয়াগুলো সেগুলো বাতাসে মিশে যাচ্ছে, সেগুলো এতটাই সূক্ষ্ম যে আমরা সেগুলো চোখে দেখতে পাচ্ছি না। দিনের বেলা একটা বন্ধ ঘরের জানালার ফাঁক দিয়ে এক চিলতে আলো ঢুকলে এই গুঁড়োগুলোকে বাতাসে ভাসতে দেখো। অর্থাৎ দিনের বেলায় যদি ঘরে কোনো জায়গায় ফাঁক থাকে, সেই ফাঁক থেকে যদি এক চিলতে রোদ ঢোকে, সেই রোদের যে রেখাটা, সেই রেখায় দেখবে অসংখ্য ছোট কণা ভেসে বেড়াচ্ছে। এগুলোকেও কিন্তু আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। রাতে টর্চের আলো জ্বাললেও এদের দেখা যায়। রাতে টর্চের আলো জ্বেলে দেখবে সেই আলোর সামনে অনেক সূক্ষ্ম কণা ভেসে বেড়াচ্ছে। দেখা যায় না এরকম আরও কিছু কি বাতাসে আছে দিদি? তখন দিদিমণি বললেন, হ্যাঁ, বাতাসে থাকে নানান বর্ণহীন গ্যাস যাদের আমরা দেখতে পাই না। এছাড়াও বাতাসে নানান বর্ণহীন, যাদের কোনো রং নেই, সেই বর্ণহীন গ্যাস বাতাসে মিশে থাকে, যাদের আমরা দেখতে পাই না। নিচের ছবিতে বাতাসে তাদের কোনটা বেশি কোনটা কম তা দেখানো হলো। যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখো এক অংশে প্রায় পুরোটা জুড়ে রয়েছে হলুদ। তো এই হলুদ অংশটা হলো নাইট্রোজেন গ্যাস। তো আমাদের আশেপাশের বাতাসে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তো নাইট্রোজেন গ্যাসের পরে বেশি রয়েছে কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। এটা দ্বিতীয় স্থানে রয়েছে। তারপর অক্সিজেনের পরে বাতাসে বেশি পরিমাণে রয়েছে জলীয় বাষ্প। তারপর জলীয় বাষ্পের পরে বাতাসে বেশি পরিমাণে রয়েছে নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসের পরে বাতাসে সামান্য পরিমাণে আছে কার্বন ডাই অক্সাইড। তবে প্রতিনিয়ত কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া, এগুলোর কারণে কি হচ্ছে? বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। আগের পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছিল যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি?
তো 48 নং পৃষ্ঠায় উত্তর দেওয়া হয়েছে নাইট্রোজেন গ্যাস, যেটা আমরা আগের পৃষ্ঠায় জেনেছি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাস। দেখো তারপরে কি লেখা হচ্ছে, এটাও আমাদের শরীরের জন্য খুবই দরকারি, এই নাইট্রোজেন গ্যাসও আমাদের শরীরের জন্য খুবই দরকারি। বাতাসে সবচেয়ে বেশি থাকলেও উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি এটা নিতে পারে না, উদ্ভিদ বা প্রাণীরা নাইট্রোজেন গ্যাসকে সরাসরি নিতে পারে না। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন গ্যাস বাতাসে অনেক বেশি পরিমাণে রয়েছে তবু উদ্ভিদ বা প্রাণীরা এটা সরাসরি নিতে পারে না, উত্তর হবে নাইট্রোজেন গ্যাস। এছাড়াও বাতাসে আরও অন্যান্য কিছু গ্যাস থাকে। তখন একজন দিদিমণিকে বললেন, আচ্ছা দিদি, সব জায়গার বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে, অর্থাৎ এই নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি সব জায়গায় একই পরিমাণে থাকে? তখন দিদিমণি বললেন, না, সব জায়গার বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। উপরের ছবিটি দেখে বলো তো কলকারখানা অঞ্চলে বাতাসে কি কি মিশতে পারে। দেখো যেখানে কলকারখানা অঞ্চল, প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, উপরের ছবিতে তোমরা দেখতে পারছো, তোমাদের কি মনে হয় সেখানে কি অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে? কখনোই নয়, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে না, কারণ ওই কলকারখানা অঞ্চলের বাতাসে কলকারখানার ধোঁয়া প্রতিনিয়ত মিশছে, তাই এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে, এছাড়াও বাতাসে থাকবে প্রচুর পরিমাণে ধুলো। তো দিদিমণি প্রশ্ন করলেন, বলো তো কলকারখানা অঞ্চলের বাতাসে কি কি মিশতে পারে? পরাণ বলল, কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া, ধুলো এসব মিশে যায় বাতাসে। দিদিমণি বললেন, এগুলো আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান, অর্থাৎ এগুলো বাতাসের নিজস্ব উপাদান নয়, এগুলো বাতাসের অবাঞ্ছিত উপাদান, যেগুলো বাতাসের কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় উপাদান, এগুলো বাতাসকে কি করে, বাতাসকে আরও দূষিত করে। তখন তাহলে বাতাসের উপাদানগুলোর পরিমাণের কিছু পরিবর্তন ঘটে যায়, অর্থাৎ এই অবাঞ্ছিত উপাদান যদি বাতাসে বেশি পরিমাণে চলে আসে তাহলে বাতাসের যে উপাদানগুলো রয়েছে তার পরিমাণ এদিক ওদিক হয়ে যায়, মানে বাতাসের উপাদানের পরিবর্তন ঘটে। তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাতাসের দুটো অবাঞ্ছিত উপাদানের নাম লেখো, তোমরা লিখবে ধোঁয়া, ধুলো। চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো, কোন ক্ষেত্রে এগুলির কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলাবলি করে লেখো। বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম। আর কলকারখানা অঞ্চলে অক্সিজেন কলকারখানা অঞ্চলে কম, কার্বন ডাইঅক্সাইড কলকারখানা অঞ্চলে বেশি, ধুলোর কণা কলকারখানা অঞ্চলে বেশি। তাহলে তো দিদি সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। দিদিমণি বললেন, তুমি ঠিকই বুঝতে পেরেছো, স্থান বা সময় পাল্টে গেলে ওই উপাদানগুলোর পরিমাণ পাল্টে যায়। কোন উপাদানের কথা বলা হচ্ছে? বাতাসের যে গ্যাসগুলো রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর পরিমাণ পাল্টে যায়। এবারে চলে আসছি 49 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকার বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশছে, সেই উৎসগুলোর নাম লেখো। কোন জায়গায়? গাড়ি চলাচলের রাস্তায় বাতাসে কি কি মিশছে? ধুলো, ধোঁয়া। কোন জায়গায়? চটকল অঞ্চলে বাতাসে কি কি মিশছে? পাটের রোঁয়া। কোন জায়গায়? কয়লা খনি অঞ্চলে বাতাসে কি কি মিশছে? ধুলো, কয়লার গুঁড়ো। কোন জায়গায়? কলকারখানা অঞ্চলে বাতাসে কি মিশছে? ধোঁয়া। এছাড়া ধুলোও লিখতে পারো। নিচের অংশে বলা হচ্ছে, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতার আয়োজন করো। বিষয় নির্মল বায়ু ও প্রাণ। নিজেরাও বিষয় পছন্দ করো। তো এটা তোমরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে চেষ্টা করবে। আর 49 নং পৃষ্ঠার একদম নিচের অংশে বলা হচ্ছে, সময় বা
কাল পাল্টে গেলে বাতাসের আরও কি পদার্থ বদলে যায় তা নিজেদের মধ্যে আলোচনা করো। দেখো, সময়ের সাথে সাথে কলকারখানা বাড়ছে, কলকারখানায় ধুলো বা ধোঁয়ার পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে বাতাসের যে পদার্থ সেগুলোর পরিবর্তন ঘটছে। এটা আমি একটা বলে দিলাম। এইরকম আরও বিষয় তোমরা তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদের সাথে আলোচনা করবে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি পরবর্তীতে এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।